হ্যালো হ্যালো হ্যালো। তো অফিসিয়ালি স্প্রিং ব্লক সিস্টেম শেষ হয়ে গেছে। এখন স্প্রিং ব্লক সিস্টেমের ডিফারেন্ট প্রবলেম করতে গিয়ে দেখলাম যেখানে যেখানে টাইম পিরিয়ডের ক্যালকুলেশন করতে হচ্ছে সেখানে তোমাদেরকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সেখানে কিন্তু সিঙ্গেল স্প্রিং সিস্টেম ছিল এবং সেখানে স্প্রিং কনস্ট্যান্টের মান কোয়েশ্চেনে দেওয়া ছিল, তোমরা ডাইরেক্ট ভ্যালু পুট করছিলে অঙ্ক করার সময়। কিন্তু যদি মাল্টিপল স্প্রিং সিস্টেম থাকে তখন কিন্তু তোমাদেরকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। এখন যদি ডায়াগ্রাম খুব সিম্পল হয় তাহলে তোমরা নর্মাল সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট লাগিয়ে তোমরা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারবে। কিন্তু ডায়াগ্রাম যদি একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায় সেখানে কিন্তু ডাইরেক্টলি ফর্মুলা পুট করা যায় না আর কি, তোমরা বুঝতে পারবে না সেটা সিরিজ কম্বিনেশন না প্যারালাল কম্বিনেশন। তো আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করা শিখব। তো ভিডিও শুরু করার আগে আমার পরিচয়, আমি হলাম অপদার্থবিদ রাজেশ এবং আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের এই চ্যানেল অপদার্থবিদে। তো দেখো, সব থেকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা সিরিজ কম্বিনেশন কি। আমরা ক্লাস 10-এ সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পড়েছিলাম, যেখানে রেজিস্ট্যান্সের একটা শেষ প্রান্ত মানে একটা রেজিস্ট্যান্সের শেষ প্রান্তের সঙ্গে অন্য কোনো রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত যুক্ত করেছিলাম, সেটাকে আমরা সিরিজ কম্বিনেশন বলছিলাম। স্প্রিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, একটা স্প্রিংয়ের শেষ প্রান্তের সঙ্গে অন্য একটা স্প্রিংয়ের প্রথম প্রান্তকে আমরা যুক্ত করব। দেখো, প্রথমে হেডিং দাও সিরিজ কম্বিনেশন, হেডিং দাও সিরিজ কম্বিনেশন। তো দেখো, দুটো স্প্রিং আঁকছি আমি যেগুলো সিরিজ কম্বিনেশনে রয়েছে। এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং এ বি। বি হচ্ছে প্রথম স্প্রিংয়ের এন্ড পয়েন্ট আর বি হচ্ছে সেকেন্ড স্প্রিংয়ের ইনিশিয়াল পয়েন্ট, মানে একটা স্প্রিংয়ের শেষ প্রান্তের সঙ্গে অন্য একটা স্প্রিংয়ের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। তো এই যে কম্বিনেশন হলো এটাকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। এখন ধরে নিচ্ছি এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K1 আর সেকেন্ড স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K2। আমরা এখানে স্প্রিং সিস্টেম পড়ছি, মানে প্রত্যেকটা স্প্রিং কিন্তু আইডিয়াল স্প্রিং হবে। আইডিয়াল স্প্রিং মানে কি, স্প্রিংগুলো কিন্তু মাসলেস স্প্রিং হবে। প্রত্যেকটা স্প্রিং কিন্তু এখানে স্প্রিংগুলো এখানে কিন্তু স্প্রিং মাসলেস হবে, অর্থাৎ m ইজ ইকুয়াল টু 0 হবে। আর যদি মাসলেস স্প্রিং হয়, যদি m ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে নেট ফোর্স এফ নেট ইজ ইকুয়াল টু কত হবে? এফ নেট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যেহেতু mটা 0, তাহলে 0 ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স 0 হবে। তার মানে ব্যাপারটা কি, তুমি যদি এখানে এফ ফোর্স দিয়ে, তুমি যদি সি বিন্দুতে এফ ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলে ঘটনাটা ঘটবে কি, আমি শুধুমাত্র এই রিজিয়নটা নিচ্ছি, আমি শুধুমাত্র এই পোর্শনটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। ধরো এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে এটা। তুমি যেহেতু এখানে এফ ফোর্স লাগিয়েছো, তার মানে এই স্প্রিংটা এই দিক বরাবর, তার মানে কি, আগে ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি যখন এফ ফোর্স লাগিয়েছো তখন এই স্প্রিং কি হবে? ইলংগেট হবে। ইলংগেশন হওয়ার জন্য স্প্রিংয়ের দৈর্ঘ্য যখন বেড়ে গেছে তখন স্প্রিংয়ের মধ্যে একটা প্রত্যানয়ক বল অর্থাৎ রেস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা স্প্রিংকে তার অরিজিনাল অবস্থায় আসতে সাহায্য করবে, মানে ন্যাচারাল লেন্থে নিয়ে আসতে সাহায্য করবে। এখন স্প্রিংয়ের লেন্থটা যদি এই দিক বরাবর বেড়ে যায় তাহলে স্প্রিংয়ের মধ্যে যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে সেটা স্প্রিংকে ন্যাচারাল লেন্থে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে ফোর্সটা এই ডাইরেকশানে তৈরি হবে, স্প্রিংয়ের মধ্যে ফোর্সটা এই ডাইরেকশানে তৈরি হবে। তার মানে কি, এই পয়েন্টে এই স্প্রিংটা এই দিক বরাবর ফোর্স লাগাবে, আবার এরও তো ইলংগেশন হবে। তার মানে এই পয়েন্টে এই স্প্রিংটা এই দিক বরাবর ফোর্স লাগাবে, মানে এই স্প্রিং ফোর্স লাগাবে এই দিক বরাবর। মানে তুমি বি ধরো, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে 1 নম্বর স্প্রিং, মানে এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছে। আবার এইটা যদি বি পয়েন্ট হয় তাহলে এই স্প্রিংটা বি পয়েন্টের ওপর এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছে। আর যেহেতু আমি এখানে আইডিয়াল স্প্রিংয়ের কথা আলোচনা করেছি, মানে নেট ফোর্স 0 হবে, তার মানে এই স্প্রিংটা যদি এইদিকে এফ ফোর্স লাগায় তাহলে
এইদিকে স্প্রিংটাও এইদিকে এফ ফোর্স লাগাবে, দিয়ে কোনো একটা স্প্রিং এলিমেন্টের ওপরে নেট ফোর্স 0 হবে। তুমি লক্ষ্য করে দেখো না, এই স্প্রিংয়ের মধ্যেও তো একটা নেট ফোর্স তৈরি হয়েছে এফ, যে এফ ফোর্সটা, এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই স্প্রিংটা লক্ষ্য করে দেখো, এই স্প্রিংটা আমি এখানে আঁকলাম, এই স্প্রিংটা ইলংগেট হয়েছে বলেই তো স্প্রিংটা বি পয়েন্টের উপরে এই দিক বরাবর ফোর্স লাগাচ্ছে। যদি কোনো ফোর্স না লাগতো তাহলে তো কোনো রেস্টোরিং ফোর্স লাগাতো না, এর মধ্যে কোনো ফোর্স তৈরি হতো না। তার মানে কি, এর মধ্যেও একটা ফোর্স এফ কাজ করছে, যেটা এই স্প্রিংয়ের লেন্থকে বাড়াতে সাহায্য করেছে। এখন তুমি ধরে নাও, যখন আমি স্প্রিং বলেছিলাম তখন কেটাকে বলেছিলাম স্টিফনেস কনস্ট্যান্ট, অর্থাৎ কে এর মান যদি বেশি হয় তাহলে স্প্রিংটা শক্ত হবে। তো আমি ধরে নিচ্ছি K1 ইজ গ্রেটার দেন K2, অর্থাৎ প্রথম স্প্রিংটা বেশি শক্ত, মানে মানে 1 নম্বর স্প্রিংটা হচ্ছে হার্ড আর 2 নম্বর স্প্রিংটা হচ্ছে তুলনামূলক সফট। তাহলে তুমি যখন এফ ফোর্স দিয়ে টানছো তখন সফট স্প্রিংয়ে ইলংগেশন বেশি আসবে আর হার্ড স্প্রিংয়ে ইলংগেশন কম আসবে। তো ধরে নিচ্ছি এই যে স্প্রিং এইখানে ইলংগেশন এসেছে x2, আর এই যে স্প্রিং এইখানে ইলংগেশন এসেছে x1। তাহলে এখন আমি যেহেতু ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করছি, অর্থাৎ দুটো স্প্রিংকে আমি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করব, যার স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়। লক্ষ্য করে দেখো, এই দুটো স্প্রিং একসঙ্গে যে ইলংগেশন এক্স তৈরি করবে তার মান কত হবে? এই দুটো স্প্রিং ইন্ডিভিজুয়ালি যে ইলংগেশন তৈরি করবে তার যোগফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ নেট ইলংগেশন এক্স ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 হবে। এখান থেকে আমি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। লক্ষ্য করে দেখো, নেট ফোর্স তো 0, অর্থাৎ এই যদি এফ ফোর্স লাগায় এও এফ ফোর্স লাগাবে। এখন আমরা হুকস ল থেকে জানি যে স্প্রিংয়ের লেন্থ চেঞ্জ যদি এক্স হয় তাহলে স্প্রিংয়ের মধ্যে যে রেস্টোরিং ফোর্স তৈরি হয় তার মান কত হয়? কে ইন্টু এক্স হয়। যেহেতু এর স্প্রিং কনস্ট্যান্ট K2 আর এর ইলংগেশন হয়েছে x2, তাহলে এর মধ্যে যে ফোর্স ডেভেলপড হবে সেটা কত হবে? এই এফ ফোর্সটার মান কত হবে? K2 ইন্টু x2। আর এর মধ্যে যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে তার মান কত হবে? K1 ইন্টু x1। আর যেহেতু নেট ফোর্সের মান 0, তাই জন্য K1 x1 ইজ ইকুয়াল টু K2 x2 হবে। তাহলে K1 x1 ইজ ইকুয়াল টু K2 x2 হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমাকে যদি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হয়, তার মানে দুটো স্প্রিংকে যখন আমি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করব তখন নেট ফোর্সটা kx আকারে বের করতে হবে। ভালো করে বোঝে দেখো যে আমাকে নেট ফোর্সটা তো kx আকারে বের করতে হবে, কিন্তু এইখানে এই যে এই পয়েন্টটা, এইখানে যদি একটা ব্লক রাখতাম তাহলে এই ব্লকটা নেট কত ফোর্স এক্সপিরিয়েন্স করছিল? K2 x2। অর্থাৎ এইখানে যদি একটা দেখো, একটা সিঙ্গেল স্প্রিংকে যখন এক্স পরিমাণ ইলংগেট করেছি তখন সেটা কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে? kx, যেখানে কেটাকে কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স লিখতে পারি। কিন্তু যদি ব্লকটাকে এইখানে রাখি তাহলে এই ব্লকটার ওপরে এই স্প্রিংটা কত ফোর্স লাগাচ্ছিল? K2 x2। এখন আমাকে যদি কে ইকুইভ্যালেন্টের মান যদি বের করতে হয় তাহলে x2টাকে আমাকে x2-র মানকে x দিয়ে প্রকাশ করতে হবে। আর যদি আমি x দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এখান থেকে x আর এখান থেকে x কেটে যাবে, ফলে আমি সুন্দর কে ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। তার মানে আমাকে x2-র মানটা x এর আকারে বের করতে হবে। এখন x2-র সঙ্গে x এর সম্পর্ক দেখো 1 নম্বর সমীকরণে দেওয়া আছে, কিন্তু 1 নম্বর সমীকরণে দেখছি x1 বসে আছে, তার মানে কি আমাকে x1টাকে এলিমিনেট করতে হবে। এখন x1কে এলিমিনেট করার একটাই উপায় রয়েছে, অর্থাৎ আমাকে x1-এর সঙ্গে x2 সম্পর্ক দেখতে হবে। লক্ষ্য করে দেখো, ইকুয়েশন নাম্বার 2-তে x1-এর সঙ্গে x2 সম্পর্ক দেওয়া আছে। যদি আমি এইখান থেকে x1-এর মানটা 1 নম্বর সমীকরণে যদি পুট করে দিই তাহলে হয়তো আমার অঙ্ক হয়ে যেতে পারে। তাহলে দেখো না, এখান থেকে x1-এর মান কত আসছে? x1 ইজ ইকুয়াল টু আসছে K2 x2 বাই K1। আর এইখান থেকে এবার দেখো না, x এর মান, x এর সঙ্গে তুমি x2 সম্পর্ক খুব সহজেই বের করতে পারবে। তো দেখো x ইজ ইকুয়াল টু যেটা আসছে x1 এর মান বসাবো, কত হচ্ছে? K2 x2 বাই K1 প্লাস x2। তুমি এইখান থেকে সহজে বের করতে পারবে x2-র মানে K2 প্লাস K1 বাই K1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু x। তাহলে আমাকে এখানে K2 x2-র মান বের করতে হবে। তো দেখো f ইজ ইকুয়াল টু কী হচ্ছে, আমি এখান থেকে ডাইরেক্ট লিখছি, f ইজ ইকুয়াল টু আসছে
কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স টুর মান কত আসছে, কে ওয়ান এক্স বাই কে টু প্লাস কে ওয়ান এক্স বাই কে ওয়ান প্লাস কে টু। এটা আমি কে টুর মান বসালাম, সরি এটা আমি এক্স টুর মান বসালাম। এখনও তো কে টুর মান, কে টুটাকে গুণ করতে হবে, তাহলে এখানে কে টুটা গুণ করলে এটা আসছে। তো লক্ষ্য করে দেখো, সুন্দর দেখো, এখানে এক্স আর এখানে এক্স চলে এসেছে। আমি যদি এই এক্স আর এই এক্সটাকে এলিমিনেট করি, তাহলে কে ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসছে, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসছে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। খুব সহজেই দেখো মান বেরোচ্ছে। এবারে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কী করে তার আগে বলে দিই। তো আলটিমেট জেনারেল ইকুয়েশন কি হবে, যখন দুটো স্প্রিং সিরিজ কম্বিনেশনে থাকবে তখন কে এর যে জেনারেল ইকুয়েশন হবে সেটাই লিখতে পারি 1/k ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এরপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সিম্পল অঙ্কগুলো তোমাদের আসে সেখানে তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করে কিন্তু অঙ্কগুলো অঙ্কের অ্যান্সার বের করতে পারবে। এখানে ছেলে মেয়েদের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি একটু কমপ্লিকেটেড সিচুয়েশান চলে আসে তখন কিন্তু তোমরা সিরিজ কম্বিনেশন তুমি ডাইরেক্টলি বলতে পারবে না, এবং সেখানে তুমি ডাইরেক্টলি ভ্যালু পুট করে অঙ্ক করতে পারবে না। যেগুলো ডাইরেক্টলি ভ্যালু পুট করে, মানে যে অঙ্কগুলো ডাইরেক্টলি ভ্যালু পুট করে হয়ে যাবে, সে অঙ্কগুলো আমি তোমাদের এই ভিডিওতে করাবো না, সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যদি শুধু সিরিজ কম্বিনেশনটা কি এটা যদি বুঝে যাও, তাহলে ডাইরেক্টলি তুমি ভ্যালু পুট করে অঙ্কগুলো করতে পারবে। সেই অঙ্ক নিয়ে ডিসকাস করবো না, যেহেতু এই কনসেপ্টটা আমার প্রয়োজন কমপ্লিকেটেড অঙ্কগুলোকে সলভ করার জন্য, তাই জন্য আমি এই কনসেপ্টটা তোমাদের বললাম। দেখো এখনই কিন্তু এই কনসেপ্টগুলো আমরা ইউজ করব। এবারে সমস্ত ক্ষেত্রে তো ডাইরেক্টলি দুটো স্প্রিংকে এন্ড টু এন্ড যুক্ত করে দেওয়া থাকবে না, তাহলে সেক্ষেত্রে সিরিজ কম্বিনেশন কিনা বুঝবে কি করে, তার কিছু ট্রিক রয়েছে। ট্রিক নাম্বার 1, লক্ষ্য করে দেখো এখানে ফোর্সের মানটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে ফোর্সের মানটা কনস্ট্যান্ট ছিল, এখানে দেখো না ফোর্সের মানটা কনস্ট্যান্ট ছিল। তাহলে সিরিজ কম্বিনেশন হতে গেলে, তাহলে সিরিজ কম্বিনেশন তখনই হবে, আমি কিছু বৈশিষ্ট্য লিখে দিচ্ছি এখানে। সিরিজ কম্বিনেশন হতে গেলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। 2 নাম্বার পয়েন্ট কি, আমার যে নেট ইলংগেশন এক্স এসেছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্প্রিংয়ের মধ্যে যে ইলংগেশন হয়েছে তার যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ 2 নাম্বার ট্রিক হচ্ছে, তুমি সিরিজ কম্বিনেশন বুঝতে তখনই পারবে যখন নেট ইলংগেশন এক্স ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 হবে। যদি এই দুটো কনসেপ্ট যখন কোনো কম্বিনেশনে ফলো হবে তখন তুমি চোখ বন্ধ করে বলতে পারবে সেটা সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, এইটা কিন্তু বারবার ধরে খেয়াল রাখবে। যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলেই শুধুমাত্র এরকম অঙ্ক দেওয়া থাকবে, আদারওয়াইজ তোমাকে এটা দেখে পরে বুঝতে হবে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে আমরা প্যারালাল কম্বিনেশন পড়ব। দেখো এবারে আমরা পড়ব প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন মানে কি, তোমরা ক্লাস 10-এ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পড়েছিলে, সেখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হচ্ছিল। মানে 3টে রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে 3টে রেজিস্ট্যান্সের ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টটা সেম হচ্ছিল, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ফাইনাল পয়েন্টটা সেম হচ্ছিল। স্প্রিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, 3টে স্প্রিং বা 2টো স্প্রিং যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তাদের প্রত্যেকের প্রাথমিক ইনিশিয়াল পয়েন্ট সেম হবে আর ফাইনাল পয়েন্টটা সেম হবে। মানে লক্ষ্য করে দেখো প্যারালাল কম্বিনেশন দেখো আমি দুটো স্প্রিং আঁকছি, এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং। দেখো না প্রত্যেকটা স্প্রিংয়ের কিন্তু দেখো প্রাথমিক বিন্দু একটা সিঙ্গেল বিন্দু, আর প্রত্যেকটা স্প্রিংয়ের কিন্তু অন্তিম বিন্দু একটা অন্য সিঙ্গেল বিন্দু। এখন এইখানে যদি একটা ব্লককে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমি বলতে পারি এই দুটো স্প্রিং কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে। ঠিক আছে, ধরো এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K1, এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K2। যদি তোমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হয় তাহলে এই দুটো স্প্রিংকে আমি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করব। আমি একটা
সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, যদি এই দুটো স্প্রিংয়ের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, এবারে তুমি এই ব্লকটাকে এক্স পরিমাণ সরাও, দুটো স্প্রিং, এবার ধরো ব্লকটাকে তুমি এক্স পরিমাণ সরাও, এই ব্লকটাকেও তুমি এক্স পরিমাণ সরাবে। ঠিক আছে, তুমি যদি এই ব্লকটাকে এক্স পরিমাণ সরাও তাহলে এর মধ্যেও ইলংগেশন এক্স আসবে আর এর মধ্যেও ইলংগেশন এক্স আসবে। তাহলে এই স্প্রিং যদি ইলংগেট করে তাহলে এর মধ্যে একটা ফোর্স কাজ করবে এই ডাইরেকশন বরাবর, এর মধ্যেও একটা ফোর্স কাজ করবে এই ডাইরেকশন বরাবর। ধরো আমি একটা স্প্রিং, আমার মধ্যে ইলংগেশন এসেছে, তাহলে আমার মধ্যে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে সেটা স্প্রিংকে অরিজিনাল লেন্থ অর্থাৎ ন্যাচারাল লেন্থে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ আমার মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে এই ডাইরেকশন বরাবর। তাই জন্য যেহেতু এই ব্লকের মধ্যেও এই স্প্রিংয়ের মধ্যেও ইলংগেশন এসেছে, তার মানে এর মধ্যে রেস্টোরিং ফোর্স স্প্রিংকে অরিজিনাল লেন্থে নিয়ে আসতে সাহায্য করবে, অর্থাৎ ফোর্সটা এই ডাইরেকশনে লাগবে। লক্ষ্য করে দেখো ওইখানে কিন্তু ফোর্সটা সিরিজ কম্বিনেশনে ফোর্সটা কনস্ট্যান্ট হচ্ছিল আর ডিসপ্লেসমেন্টগুলো অ্যাড হচ্ছিল, কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে উল্টোটা, এইখানে দেখো ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ইলংগেশনটা কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে ট্রিক কি, এক নাম্বার ট্রিক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু সিরিজ কম্বিনেশনে এক্স ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 হচ্ছিল। আবার দেখো এই ফোর্সটাকে যদি আমি F1 নাম দিই, এই ফোর্সটাকে যদি F2 নাম দিই, তাহলে নেট যে ফোর্স হবে সেটা F হবে, অর্থাৎ এই যেখানে যে নেট ফোর্স হবে F, সেটা কত হবে, F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 হবে। তাহলে 2 নাম্বার ট্রিক হচ্ছে এখানে F ইজ ইকুয়াল টু কত হয়, F1 প্লাস F2 হয়, সেখানে কিন্তু F ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, X ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 আসছিল, এইখানে F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 আসবে আর X ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, মানে উল্টো কেসটা এখানে হচ্ছে। ঠিক আছে, এবার তুমি এটাকে যদি এক্স পরিমাণ সরাও তাহলে স্বাভাবিক দুটো স্প্রিংকে যখন একটা স্প্রিং দিয়ে সাবস্টিটিউট করবে এখানেও সেক্ষেত্রে এক্স পরিমাণই সরাতে হবে, অর্থাৎ এখানে F ইজ ইকুয়াল টু কত আসছে, F1 প্লাস F2 আসছে। F ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে K ইন্টু এক্স লিখতে পারি, F1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, K1 ইন্টু এক্স লিখতে পারি যেহেতু ডিসপ্লেসমেন্টটা অর্থাৎ ইলংগেশন কনস্ট্যান্ট, F2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, K2 ইন্টু এক্স লিখতে পারি, এক্স কনস্ট্যান্ট হচ্ছে বলে তুমি F1 ইজ ইকুয়াল টু K1 এক্স লিখছো, F2 ইজ ইকুয়াল টু K2 এক্স লিখছো, এর মধ্যে ইলংগেশন এক্স হয়েছে, এর মধ্যেও ইলংগেশন এক্স হয়েছে। এবার স্বাভাবিক দেখো না এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এখান থেকে এক্স কেটে যাচ্ছে, তাহলে K ইজ ইকুয়াল টু কত হচ্ছে, K1 প্লাস K2। এর প্রুফটা খুবই সহজ, কিন্তু আবার বলে রাখি এইখানে কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই কনসেপ্ট দিয়েই কিন্তু অঙ্কগুলো হবে। ডাইরেক্টলি বাচ্চাদের মতো দুটো স্প্রিংকে কিন্তু এভাবে প্যারালাল কম্বিনেশনে দেওয়া থাকবে না, আমি একটা অঙ্ক করালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, একটা প্যারালাল কম্বিনেশন দিয়ে অঙ্ক করাচ্ছি। আপাতত নোট ডাউন করো, আমি নেক্সট বলছি। দেখো প্যারালাল কম্বিনেশন দিয়ে অঙ্ক করাচ্ছি, যারা যারা সূত্র মুখস্থ করেছো K ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 সহজে হয়ে যাবে, কিন্তু এই যে অঙ্কটা করাচ্ছি দেখো তুমি বুঝতে পারবে না ব্যাপারটা প্যারালাল কম্বিনেশন, সবাই দেখে বলবে এটা সিরিজ কম্বিনেশন। চলো দেখো অঙ্কটা পড়ো। বলেছে এ মাস অফ 30 গ্রাম ইজ অ্যাটাচড উইথ টু স্প্রিং হ্যাভিং স্প্রিং কনস্ট্যান্ট 100 নিউটন পার মিটার অ্যান্ড 200 নিউটন পার মিটার। ঠিক আছে, and other end of the spring are attached to a rigid wall as shown in figure দেখতে পাচ্ছ, দেখো না এখানে দুটো স্প্রিংকে এমনভাবে অ্যাটাচ করা আছে মনে হচ্ছে সিরিজ কম্বিনেশন, কিন্তু এটা সিরিজ কম্বিনেশন নয়, এটা প্যারালাল কম্বিনেশন। দেখাচ্ছি কীভাবে হচ্ছে। দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার কে বাই এম, কিন্তু এইখানে যেহেতু দুটো স্প্রিং রয়েছে তাহলে কে লিখবো না, এখানে কে ইকুইভ্যালেন্ট লিখবো, কে ইকুইভ্যালেন্ট লিখবো। এবারে যেহেতু দুটো স্প্রিং দেওয়া আছে তোমাকে দুটো স্প্রিংয়ের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। এখন আমি তোমাকে বোঝাচ্ছি এটা প্যারালাল কম্বিনেশন কিভাবে হচ্ছে। দেখো তো আগে স্প্রিংটাকে আঁকতে হবে আমাকে, নাহলে তোমাকে বোঝাতে পারবো না। এটা হচ্ছে একটা স্প্রিং, এটা সরি আমাকে ব্লকটা আঁকতে হতো, ব্লকটা আঁকতে ভুলে গেলাম। দেখো এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে আর একটা স্প্রিং। লক্ষ্য করে দেখো ব্লকটাকে যদি এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্টে সরাই, অর্থাৎ এই দিক বরাবর ব্লকটাকে যদি সরাই, তাহলে এই স্প্রিংয়ে কি হচ্ছে, এই স্প্রিংয়ে হয়েছে কম্প্রেশন,
যার মানটা কত হয়েছে, এক্স হয়েছে। আমি যদি ব্লকটাকে এক্স পরিমাণ ডান দিক বরাবর সরাই তাহলে এই স্প্রিংয়ে কি হবে, কম্প্রেশন। সিমিলারলি এই স্প্রিংয়ে কি হবে, এই স্প্রিংয়ে হয়েছে ইলংগেশন। আর এর মানটাও কিন্তু এক্স। আর আমি প্যারালাল কম্বিনেশন পড়ানোর সময় বলেছিলাম যে প্যারালাল কম্বিনেশন তখনই হবে যখন এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। দেখো না এখানে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। এবারে লক্ষ্য করে দেখো এই স্প্রিংয়ের মধ্যে কম্প্রেশন হয়েছে, এই স্প্রিংয়ের মধ্যে কম্প্রেশন হয়েছে। দেখো স্প্রিংয়ের মধ্যে কিন্তু কম্প্রেশন হয়েছে। ধরো স্প্রিংটা নর্মালি এরকম ছিল, স্প্রিংয়ের মধ্যে কম্প্রেশন হয়েছে, তার মানে স্প্রিংটা কি চাইবে, স্প্রিংয়ের মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে যেটা স্প্রিংকে তার অরিজিনাল লেন্থ বরাবর ফিরিয়ে দেবে। অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে রেস্টোরিং ফোর্সটা এই ডাইরেকশনে তৈরি হবে, এই ডাইরেকশনে তৈরি হবে। এইখানে তো স্প্রিংটা হচ্ছে এইটা, আমি ভুল দেখাচ্ছি আর কি। ব্লকটা আমার এই হাতে, দেখো ব্লকটা আমার এই হাতে আছে, ব্লকটা আমার এই হাতে আছে, আর আমার মধ্যে কম্প্রেশন হয়েছে এই দিক বরাবর। তার মানে আমার মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে যেটা চাইবে যে স্প্রিংটা তার আগের অবস্থায় ফিরে আসুক। তার মানে কি, আমি সংকুচিত হয়েছি, তার মানে আমার মধ্যে রেস্টোরিং ফোর্সটা এই দিক বরাবর ঠেলবে, তবেই না আমি প্রথম মানে ন্যাচারাল লেন্থে আসবো। ঠিক আছে, তার মানে এর মধ্যে রেস্টোরিং ফোর্স কোন দিকে তৈরি হবে, এই দিক বরাবর তৈরি হবে, যেটা হচ্ছে F1 লিখছি। আবার সিমিলারলি এই স্প্রিংটা কিন্তু ইলংগেট হয়েছে, এই স্প্রিংটা কিন্তু ইলংগেট হয়েছে। আমার মধ্যে রেস্টোরিং ফোর্স বা স্প্রিংয়ের মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে কোন ডাইরেকশন বরাবর, এমন ডাইরেকশনে তৈরি হবে যাতে করে স্প্রিংটা তার ন্যাচারাল লেন্থ বরাবর আসতে পারে। মানে রেস্টোরিং ফোর্সটা এই ডাইরেকশন বরাবর তৈরি হবে। তোমরা নিজেরা একটু ইমাজিন করে দেখো, বুঝতে পারবে। তাহলে এইখানে যে রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে সেটাও এই দিক বরাবরই হচ্ছে। তার মানে নেট ফোর্স এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ফোর্স দুটো যেহেতু সেম ডাইরেকশন বরাবর লাগছে তাহলে ফোর্সগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 হচ্ছে। এখন দেখো এই দুটো কন্ডিশন মেনে চলছে, আর আমি শিখিয়েছি যদি এই দুটো কন্ডিশন মেনে চলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাজ এ প্যারালাল কম্বিনেশন ট্রিট করব। আর যদি প্যারালাল কম্বিনেশন হয় তাহলে তোমরা তো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে খুব সহজেই পারবে। কে ইজ ইকুয়াল টু কত হবে, K1 প্লাস K2 হবে। আর এখানে K1 এর মান কত দিয়েছে, K1 এর মান K2 এর মান 100 আর 200 দিয়েছে। তোমরা নিজেরা বসিয়ে অ্যান্সার বের করবে, আমি আর অঙ্কটা করলাম না। চলো এতটা নোট ডাউন করে দিয়ে নেক্সট অঙ্ক বলছি। এবারে দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের আগের ভিডিওতে অলরেডি করিয়েছি, কিন্তু সেখানে একটা স্প্রিং ছিল, এখানে কিন্তু দুটো স্প্রিং রয়েছে। আর ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছো এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো এই অঙ্কটা আমি করালাম না, তোমাদের আর নিজেরা করবে আর অ্যান্সার কমেন্ট করবে, আশা করছি পেরে যাবে। চলো আমি নেক্সট পড়াচ্ছি কাটিং অফ স্প্রিং। স্প্রিংকে কেটে দেবো, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। প্রথমে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যেটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে যে রেস্টোরিং ফোর্স এফ ইজ ইকুয়াল টু কী হয়, এফ ইজ ইকুয়াল টু কে এক্স হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, এইখান থেকেই আমার অঙ্কগুলো হবে, এখান থেকেই আমার অঙ্কগুলো হবে। যদি ফোর্স ইজ সিরিজ কম্বিনেশনে ফোর্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, কাটিং অফ স্প্রিংয়ে কিন্তু আমি এই কনসেপ্টটা লাগাবো। প্রথমে করব নর্মাল মেথডে, যে মেথডটা তোমাদের বইয়ে দেওয়া থাকে। আর সেটা করলে কি বলো তো, তোমরা অঙ্কটা খুব ভালো বুঝতে পারবে, মানে অঙ্কটা তুমি করতে পারবে কিন্তু কনসেপ্ট কোথাও না কোথাও একটু অপূর্ণ রয়ে যাবে আর কি। তো আমি প্রথম মেথডটা করাবো সহজ পদ্ধতির জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড পদ্ধতিটা একটু কমপ্লিকেটেড হবে কিন্তু ওই অঙ্কটা তোমাদের বুঝতে সাহায্য করবে, মানে কনসেপচুয়ালি ওই সেকেন্ড পদ্ধতিটা খুব ভালো হবে। দেখো স্প্রিং কি, স্প্রিং হচ্ছে একটা ইলাস্টিক বডি যার মধ্যে যার লেন্থ বরাবর যদি কোনো লেন্থকে যদি পরিবর্তন করি তাহলে তার মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টির জন্য সেই স্প্রিং নিজের লেন্থকে চেঞ্জ হতে দেয় না। যে কোনো ইলাস্টিক বডির ক্ষেত্রেই এটা পসিবল। আর যদি কোনো বস্তুকে তার লেন্থ বরাবর দৈর্ঘ্য বরাবর যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়, দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন করা হয় তাহলে সেখানে আমরা ইয়ং গুণাঙ্কের আলোচনা করি, ইয়ং মডুলাসের আলোচনা করি। আর সেখানে ইয়ং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়, ইয়ং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু হয় রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া বাই চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এটা হচ্ছে ইয়াং মডুলাস। আর এই এফ বাই এটাকে কি বলা হয়, এই এফ বাই এটাকেই বলা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেস।
আর এটাকে কি বলা হয়, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থকে বলা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেন। লঙ্গিটিউডিনাল কথাটা বলা হচ্ছে কেন, কারণ এইখানে চেঞ্জটা তার দৈর্ঘ্য বরাবর আসছে। তোমরা এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছো। এখন দেখো কোনো একটা গিভেন মেটেরিয়ালের জন্য y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় ফর গিভেন মেটেরিয়াল, ফর গিভেন মেটেরিয়াল। এখন দেখো তুমি এইখান থেকে বলতে পারো y বাই এ ইজ ইকুয়াল টু কত আসছে, y ইন্টু এক্স বাই এল আসছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসছে, y ইন্টু এ বাই এল আসছে ইন্টু এক্স আসছে। আর এটাকেই লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। কোনো একটা গিভেন স্প্রিংয়ের জন্য বা কোনো একটা গিভেন লেন্থের ওয়্যারের জন্য, ধরো এটা হচ্ছে ওয়্যারের ছবিটা, ধরো এটা হচ্ছে আমার ওয়্যার। কোনো একটা গিভেন ওয়্যারের জন্য এরিয়া অফ ক্রস সেকশন এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ওয়্যারটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালের ইয়াং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই পুরো কনস্ট্যান্টটাকে আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর স্প্রিংয়ের ক্ষেত্রেও তো সেম, স্প্রিংও তো সেম। ব্যাপারটা হচ্ছে একটা নর্মাল, ধরো দেখাচ্ছে আমার কাছে রড পড়ে আছে অলরেডি, এই যে এই রড, এই রডকে যদি আমি, এই রডের লেন্থটাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে এর মধ্যে হিউজ পরিমাণ ফোর্স লাগাতে হবে। আর যে পরিমাণ যে ইলংগেশন বা যে পরিমাণ লেন্থে চেঞ্জ আসবে, সেটা আমরা খালি চোখে দেখতে পাবো না। কিন্তু যদি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে আমরা এই চেঞ্জটাকে দেখতে পারবো। তার মানে কি, এর লেন্থটা চেঞ্জ হওয়ার জন্যেও এর মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে, যেটা এই রডকে তার অরিজিনাল শেপে আসতে সাহায্য করবে। কিন্তু যেহেতু এর কে এর মানটা অনেক বেশি, এর স্টিফনেসটা অনেক বেশি, তাই জন্য এর চেঞ্জটা আমরা খালি চোখে দেখতে পাবো না। আর স্প্রিংয়ের ক্ষেত্রে কে এর মানটা কি হয়, অনেক কম হয়, তাই জন্য এর লেন্থের চেঞ্জটা আমরা খালি চোখে দেখতে পাবো। তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, একটা ট্রেনের স্প্রিং ভাবতে পারো আর নর্মাল পেনের স্প্রিং ভাবতে পারো। ট্রেনের স্প্রিংগুলো কি হয়, অনেক শক্ত হয়। তুমি হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে তুমি ওই স্প্রিংয়ের মধ্যে কিন্তু ইলংগেশন বা কম্প্রেশন আনতে পারবে না। কেন? কারণ ওর ক্ষেত্রে কে এর মানটা অনেক বেশি হয়। কিন্তু নর্মাল পেনের স্প্রিংয়ের ক্ষেত্রে কে এর মানটা অনেক কম হওয়ার জন্য হাতে করেই তুমি প্রেস করে এক্সটেনশন বা কম্প্রেশন নিয়ে আসতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে সেম ব্যাপার। তাহলে এইটাও কিন্তু এফ ইজ ইকুয়াল টু এক্স, এই সূত্রটা মেনে চলছে। আর এটাই তোমরা হুকস লতে পড়েছিলাম যে এক্সটেনশনের জন্য বা চেঞ্জ ইন লেন্থের জন্য যে পরিমাণ রেস্টোরিং ফোর্স তৈরি হয়, সেটা ডাইরেক্টলি এক্সটেনশনের সঙ্গে সমানুপাতিক হয়। এটাকেই তো হুকস ল বলেছিলাম। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এইটাকেই তো বলা হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট কে। তাহলে এখান থেকে পরিষ্কার দেখো কে ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ওয়াই এ বাই এল হচ্ছে। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি কে ইন্টু এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট আর এলটা হচ্ছে অরিজিনাল লেন্থ। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি কে এর সঙ্গে এল এর কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবারে তোমাকে এটা বলা হলো কিসের জন্য, তোমাকে এখন দেবে, ধরো একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে, ধরো একটা স্প্রিং এঁকেছি এখানে, এটা হচ্ছে একটা স্প্রিং। বলছে এই স্প্রিংটাকে দুভাগে কেটে দেওয়া হলো, অর্ধেকটা করে কেটে দেওয়া হলো। তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট এর মান কত, মানে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কত হবে। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কে ইন্টু এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কে ইন্টু এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে যাই হোক না কেন কে এল এর মানটা কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এখন লেন্থটা চেঞ্জ হয়ে এল বাই 2 হয়ে গেছে, তার মানে কে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখার জন্য কেটাকে 2K করতে হবে। এখন 2K হলে কি হচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে কে এল আবার মানে গুণফলটা কে ইন্টু এলই আসছে। তাহলে যদি দুটো পার্টে কেটে দিই, তাহলে প্রত্যেকটা পার্টের যে ইন্ডিভিজুয়াল স্প্রিং কনস্ট্যান্ট হবে সেটা কিন্তু 2K হয়ে যাবে। পরিষ্কার বুঝতে পারছো তো? তুমি এভাবে করতে পারো, আর যদি তোমার যদি এটুকু বোঝার ক্ষমতা না থাকে, তাহলে তুমি এভাবে করতে পারো যে কে এল ইজ ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু এল বাই 2, এখান থেকে এল কেটে যাবে, তাহলে কে ড্যাশ ইজ ইকুয়াল টু 2K। এটা একটু বাচ্চা ছেলের প্রসেস হয়ে গেল আর কি। যদি তুমি এই প্রসেসে অভ্যস্ত হতে পারো, তাহলে
মুখে মুখে করে দিতে পারবে। এল এর জায়গায় L/2 বসাবে, গুণফলটা কনস্ট্যান্ট রাখার জন্য কে এর জায়গায় 2কে করতে হবে। আজকে যদি এটাকে 3:1 ভেঙে দিতাম তাহলে কি হতো সেটা তোমরা নিজেরা করবে, আমি আর বলছি না। ঠিক আছে, এবারে যদি যদি বলে দেয় যে n:1 ভেঙে ভেঙে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে এটা তোমরা নিজেরা করবে। আমি এই কাটিং অফ স্প্রিং থেকে একটা অঙ্ক করাবো, তার আগে যেহেতু প্রথম মেথডটা ডিসকাস করলাম আমি সেকেন্ড মেথডটা একটু ডিসকাস করে দিচ্ছি। আগে এতটা নোট ডাউন করো, তারপরে আমি সেকেন্ড মেথড বলছি। সেকেন্ড কনসেপ্টের সাহায্যে যখন সেকেন্ড কনসেপ্ট লাগিয়ে যখন এটা করব তখন দেখো আমি একটা স্প্রিং আঁকি। ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে। এবারে তুমি স্প্রিংটা অর্ধেক করে কেটে দিলে। যখন তুমি স্প্রিংকে কাটোনি, ধরো যখন তুমি স্প্রিংকে কাটোনি, তুমি যখন এই দিক বরাবর এফ ফোর্স লাগাচ্ছ আর এফ ফোর্স লাগানোর জন্য যে নেট এক্সটেনশন পেয়েছো তার মানটা যদি এক্স হয়, তার মানে কি এই পার্ট আলাদাভাবে x/2 ইলংগেট হয়েছে আর এই পার্ট আলাদাভাবে x/2 ইলংগেট হয়েছে, যার জন্য নেট ইলংগেশন x = তুমি x/2 প্লাস x/2 পেয়েছো, তাই না? যখন তুমি একটা সিঙ্গেল স্প্রিংয়ের ওপরে এফ ফোর্স লাগানোর জন্য এক্স পরিমাণ ইলংগেশন পেয়েছো, তখন প্রত্যেকটা পার্ট মানে এই পার্ট আর এই পার্ট ইন্ডিভিজুয়ালি x/2 করে ইলংগেট হয়েছে, যার জন্য তুমি নেট ইলংগেশন x = x/2 প্লাস x/2 পেয়েছো। যদি এটা তুমি ইকুয়াল 3টে ভাগে ভাগ করে দাও, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট থেকে যে ইলংগেশন আসবে সেটা হবে x = x/3 প্লাস x/3 প্লাস x/3। কারণ সেক্ষেত্রে প্রত্যেকটা স্প্রিং তো সেম হচ্ছে না, সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, আর তুমি তিনটে ইকুয়াল পার্ট করেছো মানে কি এর মধ্যে যা ইলংগেশন আসবে এর মধ্যে সেম ইলংগেশন আসবে, এর মধ্যে সেম ইলংগেশন আসবে। কেন? কারণ প্রত্যেকটা স্প্রিং আইডেন্টিক্যাল হলে ইলংগেশনও আইডেন্টিক্যালি আসবে, এটা তো কমন ব্যাপার। এখন লক্ষ্য করে দেখো, আমি বললাম না এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হয়, আর একটা কথা বলে দিই, আমি এই পার্টের স্প্রিং কনস্ট্যান্ট আলাদাভাবে বের করতে চাইছি। ধরে নিচ্ছি এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k1 আর এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k2। তার মানে এইটাকে আমি বলতে পারি এটা হচ্ছে দুটো স্প্রিংয়ের সিরিজ কম্বিনেশন, যার এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k1 আর এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k2, তাই না? এখন সিরিজ কম্বিনেশনে কি হয়, f = কনস্ট্যান্ট হয়, অর্থাৎ f = kx = কনস্ট্যান্ট হবে। f kx কনস্ট্যান্ট হবে। এর আগের প্রসেস যেটাতে পড়েছিলাম সেখানে কিন্তু k × l = কনস্ট্যান্ট ছিল, যেখানে lটা তার লেন্থকে প্রকাশ করছিল। এখানে কিন্তু f kx কনস্ট্যান্ট হচ্ছে, যেখানে xটা তার লেন্থকে নয় তার ইলংগেশনকে প্রকাশ করছে, বা চেঞ্জ ইন লেন্থকে প্রকাশ করছে, বা কম্প্রেশনকে প্রকাশ করছে। এই তিনটে ওয়ার্ড না মনে রেখে তুমি জাস্ট k = চেঞ্জ ইন লেন্থ এটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে? এখন যেহেতু প্রত্যেকটা স্প্রিংয়ে ইলংগেশন x/2 হয়েছে, তাহলে x এর জায়গায় আমি এখানে x/2 লিখতে পারি। এখন আমাকে k × x এর গুণফলটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, গুণফলটাকে kx রাখতে হবে আর কি। তাহলে k এর জায়গায় এই যে এই 2কে কাটাবার জন্য k এর জায়গায় আমি 2k লিখব, বাস সহজ। তাহলে প্রত্যেকটা পার্টের যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বেরোবে সেটা 2k হবে, অর্থাৎ k1 = k2 = 2k হবে, তাই না? যদি আমি ইন্ডিভিজুয়ালি তিনটে পার্টে যদি ভাঙতাম, আমি তিনটে পার্ট বরাবর যদি ভাঙতাম, তাহলে x এর জায়গায় কত আসতো? এখানেই k × x = কনস্ট্যান্ট, তো x এর জায়গায় কত আসতো? x এর জায়গায় x/3 আসতো। আর গুণফলটাকে kx রাখার জন্য এই তিনটাকে কাটাতে হবে, তিনটাকে কাটাতে গেলে k এর জায়গায় আমাকে 3k লিখতে হবে। তার মানে প্রত্যেকটা পার্টের যে স্প্রিং কনস্ট্যান্ট হবে তার মান কত করে হবে? 3k করে হবে। এটা বোঝাটা খুবই সহজ। যদি তুমি এই স্প্রিংটাকে আইডেন্টিক্যাল n পার্টে যদি কাট করো, তাহলে কি হচ্ছে?
এক্সটা কত হয়ে যাচ্ছে, এক্স বাই এন হচ্ছে। আর এই এনটাকে কাটাবার জন্য মানে কে এর জায়গায় আমাকে এনকে বসাতে হবে, তবে না এন কেটে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট এনকে হবে। এটুকু মনে রাখলেই হবে। এবারে এটা কিভাবে কাজ করছে সেটা আমি তোমাদেরকে একটা অঙ্ক করে বোঝাচ্ছি। আগে নোট ডাউন করো। দেখো কাটিং অফ স্প্রিং থেকেই একটা অঙ্ক বলছে, an ideal spring mass system has time period of vibration t. If the spring is cut into 4 identical parts and same mass is oscillated with one of these parts, then new time period of vibration will be কত হবে? তাহলে আমাকে টাইম পিরিয়ড বের করতে হবে। আর যদি স্প্রিংকে আমরা কাট করি তাহলে এই মাত্র দেখলাম যে স্প্রিং কনস্ট্যান্টের মানের পরিবর্তন আসবে। আর তুমি দেখো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কত হয়? টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার এম বাই কে হয়। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি টাইম পিরিয়ড টি এর সঙ্গে রুট কে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমি প্রত্যেকটা পার্টের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে সেটা আমি আর বের করে দেখাবো না, কারণ এই মাত্র করালাম। সেখানে দেখেছিলাম যে এন আইডেন্টিক্যাল পার্টে যদি কাট করি তাহলে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট এন কে করে হয়। তো তুমি এখানে এনের জায়গায় 4 বসাও না, তাহলে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কত করে হবে? 4k করে হবে। তার মানে কেটা 4 গুণ বেড়েছে। তার মানে 4-এর রুট যদি করো তাহলে কত আসছে? 2 আসছে। তাহলে এখন টাইম পিরিয়ড কত হয়ে যাবে? t/2 হয়ে যাবে। পরিষ্কার। টি মানে কি? 1/√k। ভালো করে বোঝো, টি মানে কি? 1/√k। কেটা কত হয়ে গেছে? 4k হয়ে গেছে। এখন 4k রুট করলে মানে 4-এর রুট করলে কত আসবে? 2 আসবে। নিচে 2 আসবে, তাহলে টিটা t/2 হয়ে যাবে। আমি এটা নর্মাল অনুপাত সমানুপাত করলাম। যারা এই ট্রিকটা বুঝতে পারলে না তাদের জন্য বাচ্চা ট্রিক আছে, আর কি বলবো। t1/t2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার k2/k1। k2-র মান কত আছে? k2-র মান আছে 4k আর k1-এর মান আছে k। তাহলে এটা কত আসছে? 2 আসছে। তাহলে t2 ইজ ইকুয়াল টু t1/2। আর যেহেতু প্রাথমিক টাইম পিরিয়ড t1 ইজ ইকুয়াল টু t আছে, তাহলে t2 ইজ ইকুয়াল টু কত আসবে? t/2 আসবে। তোমরা এভাবেও করতে পারো। আর যারা অনুপাত সমানুপাত ভালো করে বোঝো, যারা প্রপোর্শন ভালো করে বোঝো, তারা মুখে মুখে অঙ্কটা করতে পারবে। তাই জন্য বলি শর্টে অঙ্ক করতে গেলে প্রপোর্শনটা ভালো করে বুঝতে হবে, যেটা অলরেডি ক্লাস 7-8-এ তোমরা পড়ে এসেছো। চলো এতটা নোট ডাউন করো, দিয়ে কাটিং অফ স্প্রিংয়ের আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো এই অঙ্কটা আমার পার্সোনাল ফেভারিট। বলেছে a uniform spring has a force constant k. It is cut into 2 pieces of lengths L1 and L2 such that L1 is equal to n L2। মানে স্প্রিংয়ের প্রাথমিক লেন্থ L is equal to L1 plus L2 ছিল। টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ মাস m with the spring of length L1 will be। মানে L1 লেন্থের যে স্প্রিংটা রয়েছে সেই স্প্রিংয়ের সঙ্গে এম মাসকে যদি অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে টাইম পিরিয়ডের মান কত হবে। যেহেতু এখানে এল লেন্থের স্প্রিংটাকে কেটে L1 আর L2 দুটো আলাদা লেন্থে ভাগ করা হয়েছে, তাহলে আমি অরিজিনাল লেন্থ L ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? অরিজিনাল লেন্থ L ইজ ইকুয়াল টু লিখতে পারি L1 প্লাস L2। আর আমার কোশ্চেনে বলে দিয়েছে L1 ইজ ইকুয়াল টু কত আছে? L1 ইজ ইকুয়াল টু আছে n ইন্টু L2। তাহলে এক কাজ করি, আমি L2 ইজ ইকুয়াল টু L0 ধরে নিই। তাহলে L1 ইজ ইকুয়াল টু কত হবে? n ইন্টু L0 হবে। আর L ইজ ইকুয়াল টু কত হবে? n প্লাস 1 ইন্টু L0 হবে, তাই না? এবারে দেখো কোনো একটা স্প্রিংয়ের জন্য k ইন্টু L ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এটা ছিল প্রথম মেথড। তার মানে কি এখানে এলটা তো এল নয়, এখানে এলটা হচ্ছে n প্লাস 1 ইন্টু L0। তার মানে এখানে হচ্ছে k ইন্টু n প্লাস 1 ইন্টু L0 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এই মানটাকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে।
এবারে আমি কি চেয়েছি, আমি চেয়েছি টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ মাস এম উইথ স্প্রিং অফ লেন্থ L1 ইজ, মানে L1 লেন্থের সঙ্গে এম মাসকে অ্যাটাচ করলে তার টাইম পিরিয়ড কত হবে। এখন L1 এর জায়গায় কত আছে, n ইন্টু L0 আছে, L1 এর জায়গায় কত আছে, n ইন্টু L0 আছে, কিন্তু গুণফলটাকে আমাকে কত রাখতে হবে, এটা রাখতে হবে, অর্থাৎ nটাকে কাটাতে হবে আর n+1টাকে অ্যাড করতে হবে। তার মানে এইখানে কে তো লিখবই, তার সঙ্গে সঙ্গে নিচে n লিখব আর ওপরে n+1 লিখব, তবেই দেখো না এটা কেটে যাচ্ছে, এই n কেটে যাচ্ছে, গুণফল এটা চলে আসছে। তার মানে আমার সিস্টেমের যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বেরোলো, তাহলে এইখানে L1 লেন্থের যে স্প্রিংটা ছিল তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট K1 ইজ ইকুয়াল টু আসছে n+1/n ইন্টু কে, আর এই ক্ষেত্রে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু কত হবে, 2π√m/k, তার মানে t ইজ ইকুয়াল টু আসবে 2π√m, কে এর জায়গায় K1 বসবে, আর K1 এর মান কত হচ্ছে n+1 ইন্টু k/n, বাস, সহজ জিনিস। এবার অঙ্কটা আমার জন্য শর্ট কেন হলো বলো তো, আমি এইখানে সময় বাঁচিয়ে নিয়েছি, এই প্রসেসটাতে সময় বাঁচিয়ে নিয়েছি। যারা এই প্রসেসে করতে পারবে না তারা নর্মাল করবে, কে ইন্টু n+1 ইন্টু L0 ইজ ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু n/L0, এখান থেকে L0, এখান থেকে L0 কাটবে, দিয়ে কে ড্যাশ ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে n+1/n ইন্টু কত আসছিল, হ্যাঁ ইন্টু কে, এইখান থেকে মানটা বের করে এবারে ভ্যালুটা পুট করবে, আর কি করবে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক করাচ্ছি। এরপরে নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এটাও আমার পছন্দের অঙ্ক। বলছে এ বডি at the end of a spring executes simple harmonic motion with time period t1 while the corresponding period for another spring is t2. If the period of oscillation with two spring in series is t, then t এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে আর কি। তার মানে কোথাও না কোথাও আমাকে এইখানে দুটো স্প্রিংয়ের সিরিজ লাস্টে বলে দিয়েছে, তার মানে সিরিজ বলেছে মানে এখানে স্প্রিং কনস্ট্যান্টের মানের পরিবর্তন হয়েছে। এখন তোমাকে বুঝতে হবে স্প্রিং কনস্ট্যান্টের মান টাইম পিরিয়ডকে কিভাবে এফেক্ট করে, এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি তোমাকে সব থেকে শর্টেস্ট মেথডে বলবো। প্রথম কথা টাইম পিরিয়ড টি, প্রথম কথা টাইম পিরিয়ড টি এইমাত্র করলাম √k এর সঙ্গে টি এর √k এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে টি এর টি স্কোয়ারের কে এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, টি স্কোয়ারের কে এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর সিরিজ কম্বিনেশন বলেছে মানে 1/k ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 বলেছে। তো তুমি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্টকে আমি কিউ নাম দিচ্ছি ইন্টু কে লিখতে পারো তো। তাহলে কে এর জায়গায় তুমি কি বসাবে, কে এর জায়গায় 1/k এর জায়গায় 1/k এর জায়গায় কত বসাচ্ছ, t²/q বসাচ্ছ, t²/q বসাচ্ছ, এখানে t1²/q বসাচ্ছ, এইখানে t2²/q বসাচ্ছ, তাহলে t² ইজ ইকুয়াল টু t1² প্লাস t2², এটা আমার অ্যান্সার। এবার আমি এখান থেকে ডাইরেক্টলি এটা করে দিতে পারতাম, কিন্তু তোমাদের মনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তার জন্য আমি অঙ্কটা এই প্রসেসে করলাম। এবার যদি অঙ্কটা একটু ভদ্রভাবে করতে চাও তাহলে কীভাবে হবে, দেখো আমরা জানি টি ইজ ইকুয়াল টু কত হয় 2π√m/k, তাহলে এইখান থেকে লিখতে পারি t² ইজ ইকুয়াল টু 4π² m/k, তাহলে k ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 4π² m/t²। এখন আমি অলরেডি পড়লাম 1/k ইজ ইকুয়াল টু এটা,
তাহলে একদম 1/k এর যদি মানটা বসানো হয় তাহলে টি স্কোয়ার বাই 4π² m ইজ ইকুয়াল টু t1² বাই 4π² m প্লাস t2² বাই 4π² m। আর এই 4π² mটাকেই তো কিউ লিখেছি আমি এখানে, তাই না? তুমি এখান থেকে 1/k এর মান বের 1k এর মান বের করে দেখো না, কিউ বাই টি স্কোয়ার হবে। তুমি এই ইকুয়েশনের এই ইকুয়েশনকে যদি কম্পেয়ার করো, কে ইজ ইকুয়াল টু কি আসছে, কিউ বাই টি স্কোয়ার, এখানে কে ইজ ইকুয়াল টু কি আসছে, 4π² m বাই টি স্কোয়ার। তাহলে কোথাও না কোথাও এই কিউ এর মানটাই তো হচ্ছে 4π² m। তাহলে আমি এইসব ঝামেলায় যাবো কেন যদি আমি ডাইরেক্টলি এটা যদি অঙ্কটা এভাবে হয়ে যায়। দেখলে কত সহজ অঙ্কটা। চলো এতটা নোট ডাউন করে দিয়ে নেক্সট অঙ্ক করাচ্ছি। দেখো আমরা কিন্তু কমপ্লিকেটেড অঙ্কতে চলে এসেছি। এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো মোটামুটি সোজাই ছিল, এখান থেকে কমপ্লিকেশন শুরু হচ্ছে। তুমি দেখে বলতে পারবে না সিরিজ কম্বিনেশন না প্যারালাল কম্বিনেশন, তুমি কোনো ডাইরেক্ট ফর্মুলা বসাতেও পারবে না। এই অঙ্কগুলো যেই মেনে চলে আসে বা এক দুটো নিটের যদি কঠিন অঙ্ক একটু যদি করে তাহলে এই অঙ্ক আসতে পারে কিন্তু। চলো অঙ্কটা পড়ছি। বলছে ইন দ্য ফিগার shown if elongation in the spring at any instant is x, then differential equation of SHM of the block can be given by, মানে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM চেয়েছে। আমরা প্রত্যেকে জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM ইজ ইকুয়াল টু কত হয়, a প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 হয়। a এর জায়গায় কি লিখবো, d2x বাই dt2, ওমেগা স্কোয়ারের জায়গায় কি লিখবো, k বাই m লিখবো, ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। কিন্তু এইখানে তো কে হবে না, এই পুরো সিস্টেমটাকে যদি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করতাম তাহলে যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হতো সেটাই হচ্ছে এখানে কে এর মান। অর্থাৎ কে এর জায়গায় এখানে কে ইকুইভ্যালেন্ট আমাকে বের করতে হবে। তাহলে সিস্টেমের যদি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারি তাহলে অঙ্কটা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টই বের করতে হবে। তোমরা কি কেউ নিজে থেকে চেষ্টা করবে অঙ্কটা? আগে চেষ্টা করো, যদি পারো তাহলে খুব ভালো জিনিস। ওই সিরিজ কম্বিনেশনের যে কনসেপ্ট দিয়ে প্রুফটা করলাম না, সেম কনসেপ্টেই কিন্তু অঙ্কটা হবে। যদি নিজে করতে পারো তাহলে তোমাকে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি না পারো আগে একটু চেষ্টা করো, তারপরে কিন্তু আমার ভিডিওটা দেখবে। চলো আমি অঙ্কটা করা শুরু করছি আর কি। লক্ষ্য করে দেখো, যদি আমি এই ব্লকটাকে আগে বোঝো ব্যাপারটা, যদি কপিকলটা এই পজিশন থেকে এই পজিশনে নামে, তার মানে কি কপিকলের সঙ্গে দুটো সুতোর রিলেশন রয়েছে আর কি, একটা এই দিকে সুতো একটা এই দিকে সুতো, দুটো স্ট্রিং রয়েছে। তার মানে কপিকল যদি এক্স পরিমাণ নামে তাহলে এইখান থেকে এক্স মোট 2x পরিমাণ সুতো রিলিজ হবে। ভালো করে বোঝো ব্যাপারটা। কপিকল যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নামে তাহলে এইখান থেকে এক্স মোট 2x পরিমাণ সুতো রিলিজ হবে, যার জন্য এই ব্লকটা 2x পরিমাণ নিচের দিকে নামবে। তার মানে কপিকলের এক্স ডিস্টেন্স নিচের দিকে নামার জন্য ব্লকটা নিচের দিকে 2x ডিস্টেন্স নামছে। তার মানে ঘুরিয়ে বলতে পারি, মানে পুলি যদি এক্স ডিস্টেন্স নামে তাহলে ব্লক 2x ডিস্টেন্স নামছে। তাহলে ব্লক যদি এক্স ডিস্টেন্স নামে তাহলে পুলি x/2 ডিস্টেন্স নামবে। আমাকে যদি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হয় তাহলে এই পুরো সিস্টেমটাকে একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করব। এটাই হচ্ছে আমার কে ইকুইভ্যালেন্টের ভ্যালু। আমাকে ব্লকটাকে এক্স পরিমাণ টানতে হবে, দিয়ে দেখবো এই কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এই ব্লকটাকে আমি এক্স পরিমাণ টানবো, দিয়ে দেখবো এফ ইজ ইকুয়াল টু কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে, আর সেই মানটাকে কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্সের সঙ্গে আমি ইকুয়াল করে দেবো। তাহলে এক্স কেটে গিয়ে কে ইকুইভ্যালেন্ট বেরোবে, যেভাবে আমরা সিরিজ কম্বিনেশনের প্রমাণটা করেছিলাম। তার মানে আগে একটা ব্লক বসাবো, ব্লকটাকে এক্স ডিস্টেন্স সরাবো, দিয়ে দেখবো সেটা কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ফোর্সের মানটাকে এক্স দিয়ে বের করব, দিয়ে ফোর্সের সঙ্গে এক্সটাকে ভাগ দিয়ে দিলে আমি যদি ফোর্সের সঙ্গে আমি এক্সকে ভাগ দিয়ে দিই তাহলেই তো আমি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে যাব। এটা হচ্ছে আমার মেন ফান্ডা। তাহলে আগে দেখি ফোর্সের মান কত। যদি তুমি এটাকে এক্স পরিমাণ সরাচ্ছ তাহলে কপিকলটা x/2 পরিমাণ নিচের দিকে নামছে, কপিকল x/2 পরিমাণ নিচের দিকে নামছে। কপিকল যদি x/2 পরিমাণ নিচের দিকে নামে তার মানে এই স্প্রিংয়ে যে ইলংগেশন আসবে
সেটা হচ্ছে x/2। এর স্প্রিং কনস্ট্যান্ট কত ছিল? কে ছিল। তার মানে এইখানে মোট কত ফোর্স তৈরি হচ্ছে? ফোর্স ইজ ইকুয়াল টু কে এক্স হয়, মানে কে x/2 হবে। তার মানে এইখানে যদি কে x/2 ফোর্স হয়, আর পুলি যেহেতু আইডিয়াল, তাহলে এইখানে যদি কে x/2 পরিমাণ টেনশন তৈরি হয়, তাহলে এইখানে কে x/4 আর এইখানে কে x/4 পরিমাণ টেনশন তৈরি হবে। এইটাকেই ভালো করে ড্র করছি। এটা হচ্ছে একটা কপিকল, ওপরের দিকে ফোর্স লাগছে কে x/2, তাহলে যেহেতু নেট ফোর্স 0, আইডিয়াল পুলি, কপিকলটা আইডিয়াল, মানে মাসলেস পুলি মানে এফ ইজ ইকুয়াল টু 0 হবে। এফ ইজ ইকুয়াল টু 0 হতে গেলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্সটাকে ব্যালেন্স করতে হবে। স্ট্রিংটাও যেহেতু মাসলেস, তার মানে এইখানে টেনশন আর এইখানে টেনশন ইকুয়াল হবে। তাহলে এটা হবে কে x/4 আর এটাও হবে কে x/4। তার মানে এই ব্লকটা যে পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে তার ভ্যালু হচ্ছে কে x/4। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসছে? কে x/4। আর আমি এইমাত্র বললাম ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে গেলে এফকে এক্স দিয়ে ভাগ দিতে হবে। তাহলে f/x ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে k/4। তার মানে আমার যে এখানে কে ইকুইভ্যালেন্ট বেরোবে সেটা কত হবে? k/4 হবে। তাহলে এখানে চুপচাপ আমি কে এর জায়গায় k/4 লিখে দেবো। তাহলে এটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখলে অঙ্কটা কত সহজে হয়ে গেল। কিন্তু এইখানে কনসেপ্ট লাগলো, এখানে কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা লাগেনি। তাহলে যে ফর্মুলার ডেরিভেশনটা ভালো করে বুঝতে পারবে সেই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। চলো এতটা নোট ডাউন করো, তারপরে এরকমই আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো আরেকটা সেম টাইপের অঙ্ক বলছে, দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ স্প্রিং ব্লক সিস্টেম শোন ইন ফিগার ইজ অ্যাজিউম পুলি অ্যান্ড স্প্রিং টু বি আইডিয়াল। মানে এখানে আইডিয়াল মানে কপিকল আর যে স্প্রিং রয়েছে সেগুলোকে মাসলেস হিসাবে ট্রিট করতে হবে। মাসলেস মানে নেট ফোর্স 0 হবে, তো বের করতে হবে। তো আমি আবার সেই একই নিয়ম, তোমাকে কি করতে হবে? কপিকলকে বলছি, তোমাকে ব্লককে এক্স পরিমাণ নিচের দিকে টানতে হবে। তোমাকে কি করতে হবে? ব্লককে এক্স পরিমাণ টানতে হবে নিচের দিকে, দিয়ে সেই ফোর্সকে এক্স দিয়ে ভাগ করলেই তুমি কে ইকুইভ্যালেন্ট পাবে। তাহলে ফার্স্ট কাজ কি? তোমাকে এখানে ব্লককে এক্স পরিমাণ টানতে হবে নিচের দিকে, তারপরে নেট কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে দেখতে হবে, সেই ফোর্সের মানটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। আমাকে এইখানে কি চেয়েছে? আমাকে এইখানে টাইম পিরিয়ড অফ অসিলেশন চেয়েছে। আর আমি জানি যে টাইম পিরিয়ড অফ অসিলেশন টি ইজ ইকুয়াল টু হয় 2π√m/k। কে এর জায়গায় কি বসবে? কে ইকুইভ্যালেন্ট বসবে। তার মানে আমি যদি এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কেটা বের করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তো আমি এটাকে 3k আর k না করে আমি k1 k2 দিয়ে করছি। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2, ঠিক আছে। যদি তুমি একে এক্স ডিস্টেন্স নিচের দিকে নামাও, তাহলে কপিকলের সঙ্গে নিচের দিকে যেহেতু একটা স্ট্রিংয়ের কানেকশন রয়েছে, ভালো করে বোঝো, ব্লকটাকে যদি এক্স ডিস্টেন্স নিচের দিকে নামাই তাহলে কপিকলটাও এক্স ডিস্টেন্স নিচের দিকে নামবে। এখন কপিকলটা এইখান থেকে এইখানে যদি এক্স ডিস্টেন্স নিচের দিকে নামে, তাহলে এইখান থেকে এক্স পরিমাণ, তাহলে এইখানে মানে এই পয়েন্টটা এইখানে নামবে আর এই পয়েন্টটাও এইখানে নামবে। মোট এক্স প্লাস এক্স, মোট 2x পরিমাণ সুতোর প্রয়োজন হবে। ভালো করে বোঝো, যদি আমি ব্লকটাকে নিচের দিকে নামাই আর কপিকলটা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেমে আসে, তাহলে এই সুতোটা এক্স সুতো, মানে এইখান থেকে এক্স সুতো আর এইখান থেকে এক্স সুতো, মোট 2x পরিমাণ সুতোর প্রয়োজন হবে। এখন 2x পরিমাণ সুতোকে সাপ্লাই দেবে, স্বাভাবিক এই 2x পরিমাণ সুতো দেওয়ার জন্য এই স্প্রিং আর এই স্প্রিংয়ের ইলংগেশন হতে হবে। ধরে নিচ্ছি এর ইলংগেশন হয়েছে x1, এর ইলংগেশন হয়েছে x2, তাহলে কত হচ্ছে? x ইজ ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2। দেখো x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 লাগছে, তাহলে কি এটা সিরিজ কম্বিনেশন হবে? হতে পারে, নাও হতে পারে, দেখি কি হয়। আবার আমি জানি যেহেতু স্প্রিং আর স্ট্রিং আইডিয়াল, তার মানে নেট ফোর্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। এই স্ট্রিংয়ের মধ্য দিয়ে টেনশনের মান কনস্ট্যান্ট হবে। তার মানে কি এখানে এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এফ না লিখে এটাকে আমি টি লিখছি, টিটা শুনতে ভালো লাগছে।
কারণ স্ট্রিংয়ে টেনশন তৈরি হয়। ফোর্স তো এর ক্ষেত্রে আমাকে ক্যালকুলেট করতে হবে। এরপর তুমি লক্ষ্য করে দেখো, যদি এর মধ্যে x2 ইলংগেশন হয়, আমি ধরে নিচ্ছি আপাতত এটা k2, ঠিক আছে, 3k না লিখে আমি k2 লিখছি, কারণ তোমাদের 3k আর k পরীক্ষায় দেবে এমন কোনো মানে নেই। তুমি লাস্টে k2 আর k1 এর মানটা 3k আর k বসিয়ে নেবে, ঠিক আছে। তাহলে k2 স্প্রিং কনস্ট্যান্ট সম্পন্ন স্প্রিং যদি x2 ইলংগেট করে, তাহলে এর মধ্যে টেনশন তৈরি কত হবে? k2 x2 হবে, k2 x2 হবে, আর এর মধ্যে টেনশন তৈরি হবে k1 x1। আর যেহেতু স্ট্রিংটা আইডিয়াল, তাহলে k2 x2 ইজ ইকুয়াল টু k1 x1 হবে। এটা আরেকটা সমীকরণ। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 আর t ইজ ইকুয়াল টু k2 x2 ইজ ইকুয়াল টু k1 x1। তাহলে এটা দেখো পুরোপুরি সেই একই ব্যাপার, সেই তোমার কার কনসেপ্ট লাগছে? সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট লাগছে। এটা দেখে কেউ বলবে সিরিজ কম্বিনেশন? চলো আমি যেমন নর্মাল মেথডে হয় সেই মেথডেই করছি। আর এখানে আমি যে ইলংগেশন পাচ্ছি সেটা কত হচ্ছে? x ইজ ইকুয়াল টু, একটু দাঁড়াও, আমি একটা ছোট্ট জিনিস ভুল করেছি। ভুলটা হচ্ছে, আমি যদি এটাকে x পরিমাণ সরাই, তাহলে কপিকলের 2x পরিমাণ সুতো লাগবে, আর 2x পরিমাণ সুতোর সাপ্লাই কে দেবে? x1 দেবে আর x2 দেবে। তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু x হবে না, 2x হবে। আবার বলছি, আমি যদি m ব্লকটাকে নিচের দিকে x পরিমাণ নিচের দিকে সরাই, তাহলে এইখান থেকে x আর এইখান থেকে x, মোট 2x পরিমাণ সুতো লাগবে, আর 2x পরিমাণ সুতোর সাপ্লাই x1 দেবে, মানে এই স্প্রিংটা দেবে আর এই স্প্রিংটা দেবে। তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 2x হবে। তাহলে দেখো এখানে কিন্তু সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট লাগলো না। এতক্ষণ ধরে মনে হচ্ছিল সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট লাগলো না। তাহলে কিন্তু তোমাকে নিজের ওই নর্মাল মেথডেই করতে হবে, ডাইরেক্ট সূত্র বসিয়ে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না। দেখো এফ বের করতে গেলে কি করতে হবে? ভাবো কি করতে হবে? দেখি কপিকলটা একটু আঁকছি। এটা হচ্ছে কপিকল, এখানে কত ফোর্স লাগছে? k1 x1। এখানে কত লাগছে? k2 x2। যেহেতু, দাঁড়াও একটু, দেখো k1 x1, এটা হচ্ছে k2 x2, আর আমি এইমাত্র দেখলাম k1 x1 ইজ ইকুয়াল টু k2 x2। তাহলে এইখানে নিচের দিকে যে ফোর্সটা লাগবে সেটা কত হবে? 2 k1 x1ও লিখতে পারো, বা তুমি 2 ইন্টু k2 x2ও লিখতে পারো। তাহলে এ যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে সেটা কত এক্সপিরিয়েন্স করছে? k2 x2 ইন্টু 2। কিন্তু এটাকে আমাকে x দিয়ে ভাগ করতে হবে। এখন x2কে যদি x দিয়ে কাটাতে হয়, তাহলে x2-র মানটা x এর আকারে বের করতে হবে। বা তুমি এইখানে 2 k1 x1 বাই xও করতে পারো। তাহলে তুমি যদি 2 k2 x2 করো, তাহলে x2-র মানটা x দিয়ে প্রকাশ করতে হবে। যদি 2 k1 x1 করো, তাহলে x1 এর মানটা x দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করার একটাই পদ্ধতি, x1 এর সঙ্গে x এর সম্পর্ক ইকুয়েশন নাম্বার 1 প্রকাশ করছে, কিন্তু এইখানে x2 বসে আছে। তাহলে x2কে তাড়াতে গেলে এইখান থেকে x2-র মান বের করতে হবে। তাহলে x2 ইজ ইকুয়াল টু কত আসছে? k1 x1 বাই k2। এরপর এই মানটা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে 2x ইজ ইকুয়াল টু x1 প্লাস k1 x1 বাই k2 আসছে। তাহলে এইখান থেকে k2 প্লাস k1 বাই k2 ইন্টু x1 ইজ ইকুয়াল টু 2x আসছে। তাহলে x1 এর যে মানটা দাঁড়াচ্ছে, x1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2k2 বাই k1 প্লাস k2 ইন্টু x দাঁড়ালো এটা। এবারে তুমি যদি x1 এর মানটা এইখানে যদি বসাও, তাহলে x1 এর মানটা যদি এইখানে বসাও, তাহলে 2k1 গুণ হয় এটা হবে 4k1 k2 বাই k1 প্লাস k2 ইন্টু x। এটাকে সরি x দিয়ে তো ভাগ দিয়েছিলাম না, তাহলে এই x কেটে যাবে। তাহলে আমার k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এটা বেরোচ্ছে। তাহলে আমি যদি এখন k1, তাহলে অঙ্কটা তো হয়ে গেল,
এবার তোমাকে k1 k2 মান বসাতে হবে। k1 এর মান কত আছে, 3k আছে, k1 এর মান k আছে আর k2 এর মান 3k আছে। তাহলে k ইকুইভ্যালেন্ট বের করো না। k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসছে 4, k1 এর জায়গায় k বসবে, k2 এর জায়গায় 3k বসবে। k প্লাস 3k ইজ ইকুয়াল টু 4k আসছে। তাহলে এখান থেকে 4, এখান থেকে 4 কেটে গেল, এখান থেকে k, এখান থেকে k কেটে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 3k আসছে। তাহলে এইখানে আমার 3k আসবে। 3k কোথায় আছে, 3k 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 তো কোথাও নেই, তার মানে আমার অ্যান্সারে কি মেলেনি? একটুখানি দাঁড়াও, সরি আমি একটা জায়গাতে লিখতে ভুল করেছিলাম, অপশান নাম্বার 1টা ভুল দেওয়া আছে, এখানে 3k হবে, এই জায়গাতে 3k হবে। আর যেহেতু আমার k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3k বেরিয়ে গেছে, তাহলে k ইকুইভ্যালেন্টের জায়গায় 3k বসাবে। দেখো অপশান নাম্বার 1-এর সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে, এটাই হবে আমার অ্যান্সার। আসলে আমি পজ করে ভিডিওটা পজ করলাম, কারণটা হচ্ছে যদি আবার এইখানে দাঁড়িয়ে থেকে চেষ্টা করি তাহলে বেকার তোমাদের টাইম ওয়েস্ট হবে আর কি। ভিডিওর লেন্থ এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হবে। তো যাই হোক, মিস্টেক ছিল আমার অপশান লিখতে। চলো এতটা পর্যন্ত, এর বাইরে জেনারেলি অঙ্ক আসবে না, কিন্তু আমি তোমাদেরকে আর একটা টাইপ দেখাতে চাই। এতটা নোট ডাউন করো, তারপরে আমি তোমাদের নেক্সট টাইপটা বলছি। দেখো যতগুলো টাইপ করলাম ওর থেকে মোটামুটি চলে আসে, কিন্তু ইচ্ছা করলো আরেকটা টাইপ করিয়ে দিই। যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারো। যদি এতটা ভিডিও দেখে এসেছো অলরেডি, তখন এই টাইপটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আগে তোমরা চেষ্টা করবে, তারপরে কিন্তু অঙ্ক ভিডিওটা দেখবে আর কি, ঠিক আছে? দেখো বলেছে স্প্রিং কনস্ট্যান্ট, তোমাকে এখানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। এক কথায় তোমাকে টাইম পিরিয়ড বের করতে হবে, আর টাইম পিরিয়ড বের করতে গেলেই তোমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে তুমি এখানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা বের করে দেখিয়ে দাও। কি করে বের করবে আগে চেষ্টা করো, তারপরে ভিডিও দেখবে। আমি করছি সেম কেস। যদি ব্লকটাকে আমি নিচের দিকে এক্স পরিমাণ টানি, যদি ব্লকটাকে এক্স পরিমাণ টানি তাহলে কপিকলটা এক্স পরিমাণ নামবে। কপিকলটা যদি এক্স পরিমাণ নামে তাহলে এইখান থেকে এক্স আর এইখান থেকে এক্স, মোট 2x সুতো লাগবে। আর 2x সুতোর যোগান কে দেবে? এই স্প্রিংটার ইলংগেশন হবে 2x, সেই 2x পরিমাণ সুতোর যোগান দেবে। তাহলে এর মধ্যে ইলংগেশন কত তৈরি হবে? 2x তৈরি হবে। তাহলে এইখানে যে টেনশন তৈরি হবে সেটা হচ্ছে 2 ইন্টু kx, আর এইখানে যে টেনশন তৈরি হবে সেটা 2 ইন্টু kx। তাহলে কপিকলটা আবার যদি রিড্র করি, তাহলে এইখানে যে টেনশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু kx তৈরি হচ্ছে, 2 ইন্টু k ইন্টু এক্স, আর এখানেও টেনশন তৈরি হচ্ছে 2 ইন্টু k ইন্টু এক্স। আর যেহেতু কপিকলটা আইডিয়াল, পুলিটা আইডিয়াল, তাহলে নেট ফোর্স 0 হবে। তাহলে নিচের দিকে ফোর্স কত লাগবে? 4 ইন্টু k ইন্টু এক্স। এখন এর স্প্রিং, এই পুরোটার স্প্রিং কনস্ট্যান্ট যদি বের করতে হয় তাহলে k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? f বাই এক্স হবে। আর f এর মান কত? 4 ইন্টু k ইন্টু এক্স। এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 4k আসছে। তাহলে এখানে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার m বাই k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 4k আসবে। এটা হচ্ছে আর একটা টাইপ। আর একটা টাইপ এখান থেকে আসে, যেটা হচ্ছে কত হবে এটার? দেখো আগে নিজেরা করো, তারপরে ভিডিওটা দেখবে। আমি করছি, এই মাত্র করলাম। এই পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হয়? এই পুরো সিস্টেমটার যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হবে সেটা কত হয়? 4k হয়। এই মাত্র করলাম 4k। তাহলে এই ছবিটাকে যদি রিড্র করি তাহলে কত আসছে এটা? এটা আসছে 4k, সরি দাঁড়াও,
এটা আসছে তোমার 4k, আর এটা যদি 4k হয় তাহলে এই পুরো সিস্টেমটার যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে সেটা হচ্ছে 4 ইন্টু 4k, তাহলে কত হবে 16k। শর্ট ট্রিক। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু দাঁড়াবে সেটা হচ্ছে 2π√m/16k। যতগুলো টাইপ করানো পসিবল ততগুলো টাইপ আমি তোমাদের করালাম। আরও অনেক অঙ্ক আছে, সব অঙ্ক ভিডিওতে করানো সম্ভব নয়, তাহলে কিন্তু সিম্পল হারমোনিক মোশনই আজীবন কাল ধরে হবে। যতটা আমার পক্ষে করানো পসিবল, তোমরা যদি এতটা ভিডিও ভালো করে দেখে থাকো তাহলে আমি আশা রাখছি যে কোনো অঙ্ক, মোটামুটি অ্যাডভান্স লেভেলে নয় কিন্তু, ডিসক্লেমার আগেই দিয়ে দিচ্ছি, যেই মেন আর নিট লেভেলের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর আমার কথা তোমাদের বিশ্বাস হবে না যতক্ষণ না তোমরা নিজেরা না করছো। তাই জন্য আমার রিকোয়েস্ট, তোমরা আগে নিজেরা করবে, তারপরে কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের উপকৃত, মানে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ কি হচ্ছ না। যাই হোক, এতটা পর্যন্ত থাক আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। এর পরের ভিডিওতে আমরা সিম্পল পেন্ডুলাম নিয়ে ডিসকাস করব। এতটাই, বাই।